মহান বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে, বলার আছে। ইভান সাইর আজ তোমাদের সাথে আছে এবং ডিসেম্বর মানেই হচ্ছে আমাদের অহংকারের মাস, আমাদের বিজয়ের মাস এবং আমাদের অহংকারের প্রতীক আমাদের জাতীয় পতাকা। আর শুরুতেই জাতীয় পতাকা সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্য জানাতে চাই। বাংলাদেশের সবুজ প্রকৃতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্ম উৎসর্গকারীদের স্মরণে তৈরি আমাদের লাল সবুজ পতাকা। 1972 সালের 17 জানুয়ারিতে সরকারিভাবে জাতীয় পতাকার এই রূপটি গৃহীত হয়েছিল। তবে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে ব্যবহৃত পতাকাটিতে লাল বৃত্তের মাঝখানে বাংলাদেশের মানচিত্র ছিল। শিল্পী কামরুল হাসান বর্তমান পতাকাটি ডিজাইন করে পরে মানচিত্র বাদ দেন। আমাদের পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ আমরা সবাই জানি, দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 10:6। সরকারের অনুমতি ব্যতীত জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত রাখা যায় না। জানা হলো, এবার জানাবো আজ আমাদের সাথে যিনি আছেন এবং সেটাও ভীষণ আনন্দ নিয়ে জানাতে চাই, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী শিল্পী নমিতা ঘোষ। তার সাথে কথা বলবো, গানও শুনবো, তোমাদের সাথেও কথা বলতে চাই এবং ফোন করেও কথা বলবার অপেক্ষায় রইলাম। বিজয়ের মাসের শুভেচ্ছা আপনাকে। তোমাকে এবং এনটিভিকে মহান বিজয় দিবসের ভীষণভাবেও বেশি বেশি করে অভিনন্দন জানাচ্ছি, কারণ আমাদের এই মাসটায় আমরা অনেক কিছু বলতে পারি সেই বিগত 71-এর কথাগুলো, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই, এবং আপনি নিঃসন্দেহে এটা অহংকারের এবং গৌরবের, আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী শিল্পী, আপনাকে আজ আমরা পেয়েছি। শুরুতে যদি বলি, সেই যে কণ্ঠযুদ্ধে অবতীর্ণ হওয়া, এভাবে কণ্ঠ দিয়ে মুক্তিযুদ্ধ করা, সেখানে আপনার অনুপ্রেরণা বা উদ্দীপনার একটা বিষয় তো থাকে। মূল অনুপ্রেরণা আপনাকে কে দিয়েছিল? আমার প্রথম বলবো আমার মা। মা সেই সময়তে গান করতেন, সে পাকিস্তান পিরিয়ডে নজরুলগীতি রেডিওতে গান গেতেন, রেডিও পাকিস্তান। তো আমার মা প্রথম আমাদের হাতখড়ি, বা আমার মা আমার মানে গানেরই হাতে খড়ি, গানের হাতে খড়ি দেন প্রথম, পরে ওস্তাদ রাখে, প্রথম মা আমাদের হাতে খড়ি দেন। আমাদের যত ভাই বোন আছেন তো মাই হাতে খড়ি দেন, মাই শিখাতেন। বলতে গেলে আমাদের পরিবারটা সাংস্কৃতিক অঙ্গন। আমার ভাই বোনেরা সবাই গান করে। আমার এক ভাই গ্রুপ থিয়েটারে সে অভিনয় করে, উৎপল ঘোষ শেখর, সে প্রতিদ্বন্দ্বী সেক্রেটারি। আমার বোনরা রেডিওতে গান করে, আমার ভাইয়ের মেয়েরা, পুরো পরিবারে দেখা যাচ্ছে যে পরিবারের প্রতিজনই আমাদের এই মানে সঙ্গীতের সাইডটা। আচ্ছা, এবং সেই 1971 সালের 29শে মে সংগঠক আমিনুল হক বাদশা, যার হাত ধরে কিংবা যিনি প্রথম আপনাকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন, সেই দিনটার কথা একটু আজ আমরা শুনতে চাই আমাদের জন্য, আমাদের সবার জন্য। হ্যাঁ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রধান সংগঠক আমিনুল হক বাদশা ভাই। এটা একটু বিগত, আমার একটু পিছের দিকে যেতে হয়। আমি প্রথম যাই আগরতলা, ওখান থেকে আমাকে পাঠান এসটি ইমাম সাহেব, যিনি এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উনি আমাকে আগরতলা থেকে কলকাতা পাঠান। তো কলকাতা পাঠিয়ে উনি ওই আমিনুল হক বাদশা ভাইয়ের কাছে একটা চিঠি লিখে পাঠান যে নমিতা ঘোষকে পাঠালাম, 25 তারিখে তো উদ্বোধন হয়েছে, ওকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাওয়ার ব্যবস্থা করে দেন। তো উনি, আমি ছিলাম ওখানে হোস্টেল, সংহতি স্ত্রী হোস্টেলে থাকতাম, সে ওখান থেকে আমিনুল হক বাদশা ভাই আমাকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে নিয়ে যান। সেটা দিন ছিল 29শে মে। তো সেই সকালে নিয়েছিলেন 10টার দিকে। তো সেই দিন থেকে 29 তারিখ থেকেই আমি ওখানে প্রথম কণ্ঠ দিই এবং বাদশা ভাই আমাকে সেদিন থেকেই চিনেন এবং আমার তার সঙ্গে পরিচয়। তাদের সকলকে আমরা শ্রদ্ধা ভরে সবসময় স্মরণ করতে চাই, স্মরণ করি। আর আপনার কথা শুনতে শুনতে আসলে ভীষণ পাওয়া হবে যদি আপনার কাছ থেকে এখন একটু গান আমরা শুনতে পারি। হ্যাঁ, গান তো অবশ্যই গেতে পারে, আমরা সেই সব গানগুলো আমরা সবসময় গাই। আচ্ছা, ঠিক আছে, গাচ্ছি। বাংলার স্বাধীনতায় আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্ঠটু পথবে, শোষণের নাগ পাশ ছিলে
যারা আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। এই গানগুলোর অনেক বড় শক্তি আছে, মনের ভিতরে আসলে ছুঁয়ে যায় এবং সত্যিতে আমরা কখনোই তাদেরকে ভুলতে চাই না, ভুলবো না। আমি এই গানটি নিয়ে একটা প্রশ্ন আমার কাছে আছে, তবে আমি একটা টেলিফোন নিয়ে আসি, সেই টেলিফোনে কথা বলবার পরে প্রশ্নটি আমি রাখবো। ঠিক আছে। হ্যালো, কে বলছো? হ্যালো, আমি নওরিন। নওরিন, বলো কোন বিভাগ থেকে তোমাকে প্রশ্ন করব? জানা জানা। জানা অজানা। নওরিন, আমাদের বিজয় দিবস কত তারিখ জানো? জি জানি, বলো। 16 ডিসেম্বর। অনেক ধন্যবাদ। যদিও এটার জন্য পুরস্কার দিতে পারছি না, তবে এই প্রশ্ন পারলেই তোমাকে পুরস্কার দিব। প্রথম প্রশ্ন, ক্ষমা করো মা বঙ্গভূমি, ক্ষমা করো মা হৃদয় খুলে, গানটি লিখেছেন, অপশন শোনো, ক কায়কোবাদ, খ দেবেন্দ্রনাথ সেন, গ রায়চরণ বিশ্বাস। বলো। ক কায়কোবাদ। অনেক অভিনন্দন, এবং তুমি উত্তরটি সঠিক দিয়েছো। আমার ভীষণ ভালো লাগছে যে তোমাকে 500 টাকার বই দিতে পারবে। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্যের নাম কি? অপশন শুনে নাও, ক ডক্টর সৈয়দ আলী আহসান, খ আফমা কামাল উদ্দিন, গ ডক্টর মফিজ উদ্দিন আহমেদ। বলো। ক সৈয়দ আলী আহসান। ক সৈয়দ আলী আহসান। নওরিন, উত্তরটি তো হলো না, সঠিক উত্তরটি জেনে রাখো, গ ডক্টর মফিজ উদ্দিন আহমেদ। তবু অভিনন্দন 500 টাকার বইয়ের জন্য। বলছিলাম যে এক সাগর রক্তের বিনিময়ে গানটি শুনছিলাম, এই গানটি একদম প্রথম কারা গিয়েছিলেন, কোন সময়ে গিয়েছিলেন, সেই গানটির একদম প্রথম গায়কী বা সেই সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, এই গানটি হলো 71-এর গান, 1971-এর যুদ্ধের গান। সেই সময় আমরা গিয়েছিলাম। গানটি লিখেছিলেন গোবিন্দ হালদার, আর সুর করেছিলেন আপিল মাহমুদ ভাই। এই গানটি আমাদের দেশে এই এত বছর, 40 বছর পরও সবাই গাচ্ছে গানটা, কিন্তু মূলত গানটি হলো আমরা যখন গিয়েছিলাম 71-এ, তখন এই গানটি গিয়েছিলাম স্বপ্না রায়, আমি নমিতা ঘোষ, রমা ভৌমিক, অরুণা সাহা, সুখিনা বেগম। মেয়ে 4টা ছিল, আর ছেলেদের মধ্যে ছিল আপিল মাহমুদ, আব্দুল জব্বার, সর্দার আলাউদ্দিন এবং শহীদুল হাসান, আর ওই ইন্ডিয়ান তবলচি ছিল শান্তি মুখার্জি। এই গানটি কালজয়ী গান। এই গানটি মনে হয় যতদিন আমাদের দেশ থাকবে গানটা খুব ভালো, সুন্দর। কিন্তু অ্যাকচুয়ালি রেকর্ডের গান এটা যা আমরা করেছিলাম, সেটা এখন ওরা 11 জন চাষী নজরুলের একটা ফিল্ম হয়েছিল, তো ওখানে এই অরিজিনাল গানটি আছে, সেখানে আমরা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ওরা 11 জন, আমাদের চলচ্চিত্রে, সেই চলচ্চিত্রে এটা দেওয়া হয়েছিল চাষী নজরুলের ওরা 11 জনে। আচ্ছা, এই গানটি অরিজিনাল, মানে রেকর্ডটা সেখানে আছে। আমাদের একেবারে নতুন প্রজন্ম যারা আছে বা আমরা যারা আছে, আমাদের জন্য জানা হলো। এবং পাশাপাশি আমি বলতে চাই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে আপনারা বিভিন্ন জায়গায় গান গেয়ে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন, এবং বিশেষ করে 14 সদস্যের একটি দল ছিল, যেখানে ব্যারিস্টার বাদল রশিদ এমএন এর নেতৃত্বে চলচ্চিত্র পরিচালক দিলীপ সোমের লেখা বিক্ষুব্ধ বাংলা গীতি আলেখ্য নিয়ে আপনারা পরিভ্রমণ করেছিলেন অনেক জায়গায়। সেই ভ্রমণের কথা, সেই সময়ের কথা একটু শুনতে ইচ্ছে করছে। সেটা তো ওই একটা ভীষণ, মানে অনেক বড় লম্বা কথা, তার আমার লম্বা কথা এত তো বলা যাবে না। শুনুন, আমি দেশের জন্য কাজ করে আমার লক্ষ্য না, তো যখন নাকি আমরা এই কাজগুলো করেছিলাম, তখন তো সেই সময় একটা অন্যরকম যুদ্ধ ছিল, সেই সময়তে আমরা খাওয়া দাওয়া ঠিক নেই, আমরা শরণার্থী ছিলাম। তো সেই মুহূর্তে আমরা যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাই, তখন তাজউদ্দিন সাহেব ওখানে প্রধানমন্ত্রী ছিলেন। তো উনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে বললেন যে স্বাধীন বাংলা বেতারের শিল্পীদের আরও অনেক কাজ করতে হবে তোমাদের। তখন ওনার নির্দেশে উনি বাদল রশিদের কথা বললে, ওনার পরিচালনায় এবং মিউজিক ডাইরেক্টর আমাদের আপিল ভাই বা আব্দুল জব্বার, ওনাদের পরিচালনায় বিক্ষুব্ধ বাংলা দিলীপ সোমের সেই কলকাতার বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে পড়ি, যেমন দিল্লি, বোম্বে, গোয়া, পুনা, কানপুর, নাগপুর। আমাদের 2 মাসের ট্যুর ছিল ওখানে, সেপ্টেম্বর অক্টোবর। এই 2 মাসের মধ্যে আমরা নানান জায়গায় প্রোগ্রাম করেছি, সরকারি, বেসরকারি, স্কুল, কলেজ এবং রোড ঘাটও করেছিলাম। যেন আমাদের উদ্দেশ্য ছিল যে টাকা তোলা, টাকা তোলা, এবং আমাদের এই গণসঙ্গীত, আমাদের এই সঙ্গীতগুলো ছিল আমার মুক্তিযুদ্ধের শক্তি। আমরা এই গানগুলি যখন আমরা গান গেতাম, তখন মুক্তিযোদ্ধা ভাইরা ওই রেডিওতে কান পেতে শুনতেন, অনুপ্রেরণা পেতেন, আরো এগিয়ে যেতেন এবং খবর শুনতেন।
এবং গান শুনতেন। যাই হোক, এই গানগুলো আমরা যখন ওখানে গাই, তো ওখানে অনেক কিছুই অনেক কিছুই রটনা আছে, অনেক ইতিহাস আছে, অনেক মানে কি বলে ঘটনা আছে আর কি। যখন আমরা গাই, স্মৃতিচারণ আছে। তো ওখান থেকে যখন আমরা ফিরে আসি, তখন 2 মাস শেষ করে 17 লক্ষ টাকা কম্বল, ঔষধ, কাপড় চোপড় নিয়ে আমরা এসে তাজউদ্দিন সাহেবের ওখানে জমা দিই। তারপরে এগুলো করার সময় তো অনেক কিছু ঘটনা ছিল, যেমন সেই ঘটনাগুলো নিঃসন্দেহে আমরা শুনবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি জানেন, আপনার কথা শুনতে শুনতে আমার খুবই ইচ্ছে করছে যে এই মুহূর্তে একটা গান যদি কোনোভাবে আমরা শুনতে পারি, মানে সেটা ভীষণ ভালো লাগবে, অনুষ্ঠানকে অন্য মাত্রায় নিয়ে যাবে। আমরা কি শুনতে পারি কোনো হ্যাঁ, গান তো অবশ্যই আমাদের ওখানে এই গানই তো ছিল, এসব গানগুলি তো আমরা আমরা একটু গিয়েছিলাম। আবার আপনার কণ্ঠে আচ্ছা, ঠিক কোনো আছে। গান শুনে আসি। আচ্ছা, ঠিক আছে, গাচ্ছি। আমি 2 লাইন গাবো। হায় রে কিষান, তোদের শীর্ণ দেহ দেখে যে রে অশ্রু মানে না। হায় রে কিষান, তোদের শীর্ণ দেহ দেখে যে রে অশ্রু মানে না। বুলবুলিতে ধান লুটে নেয়, তবু কেন ঘুম ভাঙে না? ঘুম ভাঙে না, হায় রে কিষান। শুধুমাত্র তালি দিয়ে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করার স্পর্ধা আমাদের নেই, এবং এই গানগুলো এখনো সমানভাবে আন্দোলিত করে। আর একটা বিষয় হচ্ছে যে অনুষ্ঠান নিয়মে আমাকে একটা ফোন এখন নিতে হবে, একটা ফোন নিয়ে ফিরে এসে আপনার সাথে অবশ্যই। কথা বলবো। অবশ্যই। হ্যালো, আমি সেজুতি বলছি। সেজুতি, বলো কোন বিভাগ তোমার পছন্দ? বিজয়ের মাস নেবে নাকি? তার আগে বলো কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9-এ। ক্লাস 9-এ, ঠিক আছে, ঠিক লাইনেই আছো তুমি। বলো যে কোন বিভাগ থেকে প্রশ্ন নেবে। মানে বিজয়ের মাস নিব। অনেক ধন্যবাদ, খুব খুব বেশি খুশি হয়ে গেলাম। তুমি প্রথম বিজয়ের মাস থেকে প্রশ্ন নিলে এবং তোমার জন্য শুভকামনা। প্রথম প্রশ্ন, 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে কতজন নৌবাহিনীর ছিলেন? অপশন শুনে নাও। ক 1 জন, খ 2 জন, গ 3 জন। বলো। ক 2 জন। খ 2 জন উত্তর নিলাম, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হচ্ছে ক 1 জন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। আরেকটা ফোন নিয়ে আসি। হ্যাঁ। হ্যালো, আমি মনিকা বলছি। মনিকা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ। ক্লাস 10-এ, একদম লাস্ট ল্যান্ডমার্কে আছো, কারণ 10-এর পর হলে আর তোমার প্রশ্ন নিতাম না। বলো কোন বিভাগ পছন্দ? বিজয়ের মাস। বিজয়ের মাস, বাহ, অনেক ধন্যবাদ। বিজয়ের মাস থেকে তোমার জন্য প্রশ্ন, মুজিবনগর সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? অপশন শোনো। ক AHM কামরুজ্জামান, খ সৈয়দ নজরুল ইসলাম, গ তাজউদ্দিন আহমেদ। বলো। খ সৈয়দ নজরুল ইসলাম। খ সৈয়দ নজরুল ইসলাম। আমাকে আবারও দুঃখ প্রকাশ করতে হচ্ছে, সঠিক উত্তর নয়। সঠিক উত্তরটি জেনে রাখো, ক AHM কামরুজ্জামান। আমরা বলছিলাম যে সেই যে আপনার পরিভ্রমণ গান নিয়ে, এবং আপনি একটা বড় ফান্ডের কথা বলেছিলেন, তো সেই সময় এই কাজগুলো করতে গিয়ে তো নানান ধরনের অভিজ্ঞতা আপনাদের হয়েছে, কখনো কখনো ক্লান্ত হয়ে যাওয়া, কখনো কখনো নিজেরা নানান ধরনের সংকটে পড়া, সেগুলোকে আসলে কিভাবে কাটিয়ে উঠতেন? সে সময়ে কিন্তু ইভান আমাদের কষ্ট হতো না, যদিও হতো আমরা ভাগাভাগি করে সবাই নিতাম। আমরা এমনও দিন কাটিয়েছি, আমরা সারাদিন তখন খেতেও পারিনি। আর এমনও সময় কাটিয়েছে রাত ঘুম নেই, এমনও সময় কাটিয়েছে যে একটা বিস্কিট, একটু চা, হাফ হাফ করে আমরা শিল্পীরা খেয়ে আমরা সেই কাজগুলো করেছিলাম। এখানে 30 লক্ষ শহীদের রক্ত ও মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের বাংলাদেশ। তো আমরা সেটাই চিন্তা করেছিলাম তখন, যে আমাদের দেশটা কিভাবে স্বাধীন হবে। আমাদের এই চিন্তাই মাথায় ছিল। আর একটা চিন্তা ছিল যে আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের কী করে আমরা সহযোগিতা করতে পারি বা আমরা কিছু করতে পারি। শরণার্থী আছে আমাদের ওখানে, 1 কোটি শরণার্থী কিন্তু ভারতবর্ষে গিয়েছিলাম, সেই মধ্যে আমিও আছি। আমার সাথে টেলিফোনে কে আছে তার কণ্ঠ শুনতে চাই। হ্যালো। আমি তৃপ্তি। বাহ, তৃপ্তি নিয়ে বলো যে কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9। ক্লাস 9, গুড। ছবির গ্যালারি খেলতে হবে তোমাকে।
প্রথমেই ছবি দেখো, আর্জেন্টিনার এই গোলকিপারের নাম বলো। অপশন বলছি, ক সার্জিও রোমেরো, খ আগস্টিন মার্টিন, গ নাহুয়েল গুজম্যান। বলো, পারা উচিত, বলে ফেলো। সার্জিও রোমেরো। উত্তর সঠিক। অভিনন্দন, 500 টাকার বই তুমি জিতে গেলে। এবারে একটি ফুলের ছবি, ছবির এই ফুলটির নাম তোমাকে বলতে হবে। অপশন বলার দায়িত্ব আমার। ক বনফুল, খ কলাবতী ফুল, গ জারুল ফুল। বলো, দেখা যাক ফুল কতটা চেনো। জারুল ফুল। জারুল ফুল না, ফুল তো চেনো না, সঠিক উত্তর না। সঠিক উত্তর হচ্ছে ক বনফুল। তাও অভিনন্দন, 500 টাকার বই পেলে। আমরা আরেকটা ফোন নিয়ে আসি। হ্যাঁ। হ্যালো, হ্যালো, নাম কি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, নাম কি? আমার নাম নিহা। নিহা, বলো তো জি কোন ভাইয়া। কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 10 এ পড়ছি। ক্লাস 10-এ। আচ্ছা, এবার বলো যে কোন বিভাগ থেকে তোমাকে আমি প্রশ্ন করব। বিভাগগুলো একটু দেখতে চাই। বিভাগগুলো দেখো, আমাদের বিজয়ের মাস বিভাগ শেষ হয়ে গেছে, ইতিহাস ঐতিহ্য আছে, ভাষা ও ব্যাকরণ আছে, খেলার মাঠ, জানা জানা অজানা থেকে। জানা অজানা। ঠিক আছে, জি ভাইয়া। জানা অজানা তোমাকে প্রশ্ন করার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, জামিলি হাউস কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন শোনো, ক 1905, খ 1915, গ 1925 সালে। দ্রুত বলে দাও। ভাই 1925 সালে গ। 1925 সালে উত্তর সঠিক নয়, সঠিক উত্তর হচ্ছে খ 1915 সালে। অভিনন্দন ফোন করবার জন্য। আমরা আপনার সাথে কথা বলতে চাই। আমরা বলছিলাম যে সেখান থেকে কথাগুলো শুনবো, 1 কোটি শরণার্থী হিসেবে সেখানে ছিল আমাদের অনেকেই, এবং তারপরের গল্পটা একটু শুনতে চাই। তারপরে তো আমাদের দেশ স্বাধীন হলো। স্বাধীন হলো আমাদের দেশ। আমার দেশ, আমরা একটা পতাকা পেলাম। 1 কোটি শরণার্থী ওখানে গিয়েছিলাম, কাজও করেছি অনেক। এখানে একটু বলতে চাই যে আমরা এক দিক থেকে আমি খুব ধন্য মনে করি যে আমি এই কাজগুলো করতে পেরেছি। তোমরা হলো নতুন প্রজন্ম, তোমরা কিন্তু আমাদের মুখে শুনছো, আর আমরা কাজ ওখানে করছি। যাই হোক, সেটা আমার খুব সৌভাগ্য যে আমি একটু কাজ করতে পেরেছিলাম। তো আমরা ওখান থেকে যখন বোম্বে থেকে চলে আসলাম, কলকাতা আসলাম, কলকাতায় এসেও আমরা রবীন্দ্র সদন বা আরও অনেক জায়গা প্রোগ্রাম করেছি যৌথভাবে, ইন্ডিয়ান এবং বাংলাদেশি। বাংলাদেশ তো না, তখন হলো আমাদের পূর্ব বাংলার শিল্পী, আর তখন হলো ইন্ডিয়ান শিল্পী মিলে যৌথভাবে আমরা অনেক কাজ করেছি। আমার 12ই ডিসেম্বর হলো লাস্ট শেষ প্রোগ্রাম আমার প্রিয়া সিনেমা হলে, তুমি জানো না? আচ্ছা, প্রিয়া সিনেমা হলে আমার শেষ প্রোগ্রাম। তারপর তো আমাদের 16ই ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন হবে বা হলো। আচ্ছা, আমাদের গানের মানুষ এবং আপনার মতো মানুষকে আমরা পেয়েছি, গান তো আবার শুনবো। পাশাপাশি আমি কিন্তু এটাও জানি যে আপনি আকাশবাণী থেকে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান করার পাশাপাশি সেখানে কিন্তু রাগ প্রধান এবং নজরুল গীতিও আপনি গাইতেন। ওহ মাই গড, তুমি জানো কি করে এত? আসলে জানতে হয়, আমাদের ভীষণ পছন্দের। আমি ওখানে নজরুল গীতি গেতাম। ওখানে বিমান ঘোষ বলে ডাইরেক্টর ছিলেন তখন, আকাশবাণী কি বলবো, বেতার। আমরা এখন কি গান শুনতে পারি? কোনো শোনাবেন একটু? অবশ্যই। তুমি এই কথাটা তুমি কি করে জানলে? আমি তো এই কথাটা বলি না কাউকে, যে আমি ওখানে নজরুল গীতি গিয়েছিলাম, ওখানে গণসংগীত গিয়েছিলাম সে আকাশবাণী থেকে। আমি কিন্তু এই কথাগুলো কখনো বলি না। যাই হোক, অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, একটি গান গাচ্ছি। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাঙালি। বাংলা, বাংলাদেশ, আমাদের লাল সবুজের পতাকা, সবকিছু নিয়ে এই আমরা, এবং আপনাদের অবদান তো অনস্বীকার্য। আমি সেই ক্ষণে কথা একটু বলতে চাই। এই ডিসেম্বর মাস, 16ই ডিসেম্বর, কাঙ্ক্ষিত ক্ষণ, ঠিক বিজয়ের মুহূর্তে, বিজয় দিবসের সেই মুহূর্তে আপনি কোথায় ছিলেন, আপনার সাথে কারা ছিল, সেই মুহূর্তটির কথা একটু স্মরণ করেন যদি আজকে। 16ই ডিসেম্বর আমি বললাম, লাস্ট প্রোগ্রাম ছিল আমাদের 12ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর আমাদের একটা রিহার্সাল ছিল আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের হল রুমে, মানে যেখানে স্টুডিও, সেখানে। সে এক
বিভীষিকা, তোমাকে আমি বুঝিয়ে বলতে পারবো না, তুমি দেখো নেই, দেখলো তুমিও এরকম হতে। আমরা একটা গান রিহার্সাল করতেছিলাম, সেখানে হঠাৎ করে দেখি বাইরে খুব চিৎকার, হাসাহাসি, কান্নাকাটি, বাজি ফুটছে, জোরে করে কান্না করছে। তো আমরা এসব যখন শুনতে পাই তখন আমরা রিহার্সাল থেকেই উঠে বারান্দা বা জানলা দাঁড়াই, কি হয়েছে, নতুন করে কি হলো আবার, দেখি দেশ স্বাধীন হয়ে গেছে, জয় বাংলা, এই কথা বলছে। এই কথা বলার পরে আমরা কই কি হয়েছে, দেশে আবার কিছু হলো? বলে না, দেশ স্বাধীন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে। তখন আমরা ওই গান টান বাদ দিয়ে আমরা নিচে নেমে আসি। নিচে নেমে এসে আমরা যা দৃশ্য দেখতে পেলাম, কেউ জড়িয়ে ধরছে, কেউ কান্না করে তার মাটিতে লুটিয়ে পড়ছে, কেউ মিষ্টি খাচ্ছে। যে নাকি লুটিয়ে পড়ছে, তখন আমরা জিজ্ঞেস করলাম, আপনি এরকম কেন করছেন? সবাই বলে আমার ফ্যামিলির কেউ নেই। সে এক বিভীষিকা, তোমরা না দেখলে এটা বুঝতে পারবে না, সেই অনুভূতি তোমাদের আসবে না। তোমরা একটা গল্পের মতো মনে করতে, যদি নমিতে দিই এটা হয়তো একটা গল্প বলছে, গল্প নয়, এটা বাস্তব এবং সত্যি। একটা গান শোনাবেন? তাহলে গান শুনে অনুষ্ঠান শেষ করতাম, কারণ খুব শুনতে ইচ্ছে করছে। গায়ে শেষ করবে না, আমরা শুনে তারপর কথা বলি, আবার শেষ করবো, তবে একটুখানি গান। আচ্ছা ঠিক আছে, আরেকটা গান গাই। আপনার কথাগুলোর পরে আর কোনো কথা বললাম না, কারণ সবসময় কথা দিয়ে সমস্ত অনুভূতি প্রকাশ করা যায় না। শূন্য 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 লোকে বলে শূন্য শূন্য নয় তত খাটি, বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। শূন্য 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 লোকে বলে শূন্য শূন্য নয় তত খাটি, বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি রে, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা আপনাদের প্রতি, এবং চমৎকার করে বিজয়ের মাসের প্রথম দিন আমাদেরকে সময় দিলেন। আপনার প্রতি শুভকামনা, এবং এরকমই থাকুন। আমাদের যে দেশ, যে মাটি দিয়েছেন, আমাদের প্রজন্মের প্রতিনিধি হয়ে বলতে চাই, আমরা সেটা সম্মান ইনশাআল্লাহ রাখবো। ভালো থাকবেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তার চেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি এনটিভি। আমাকে ডাকা হচ্ছে প্রতি বছর, ওনারা আমাকে ডাকেন। আমি এসব কথাগুলো আমি সবাইকে, তোমাদের মতো প্রজন্ম লোককে এবং ছোট বাচ্চাদেরকে আমি সবাইকে বুঝাতে পারছিলাম এবং বলতে পারছিলাম, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, সবার জন্য একটি ঘোষণা রয়েছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আগামী দিন একই আয়োজনে একই চ্যানেলে মানে এনটিভিতে আবারও হাজির হয়ে যাব। খুব ভালো থাকো, লাল সবুজ পতাকার সাথে থাকো। আল্লাহ হাফেজ।